সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিজম ও রংধনু নিয়ে। তো আমরা প্রথমে শুরুতে প্রিজম নিয়ে আলোচনা করব, পরবর্তীতে রংধনু নিয়ে আলোচনা করব। তো খেয়াল করুন যে প্রিজম কাকে বলে। বলা হয়েছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। কি বলা হয়েছে? দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। এই জিনিসটি একটু খেয়াল করুন যে বলা হয়েছে প্রিজমে তিনটি আয়তক্ষেত্রিক তল। আবার খেয়াল করুন, কয়টি আয়তক্ষেত্রিক তল? তিনটি আয়তক্ষেত্রিক তল। আর বলা হয়েছে দুটি ত্রিভুজাকৃতির তল থাকে। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, কয়টি আয়তক্ষেত্রিক তল? তিনটি আয়তক্ষেত্রিক তল। আর ত্রিভুজাকৃতির তল হচ্ছে দুইটি। এখন আপনারা অনেকে এই কনফিউশনটা ভুগে থাকেন যে আয়তক্ষেত্রিক তল তিনটি কিভাবে হয় বা ত্রিভুজাকৃতির তল দুইটি কিভাবে হয়। তো আশা করি আজকের পর থেকে এই প্রিজম নিয়ে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না বা বুঝতে পারবেন না, এই ধরনের কোনো কথা আজকে থেকে আর বলবেন না। তো চলুন দেখে নেই যে তিনটি আয়তক্ষেত্রিক তল আর যে দুইটি ত্রিভুজাকৃতির তল কিভাবে সৃষ্টি হয়। প্রথমে খেয়াল করুন, আমরা এখানে দুটি ত্রিভুজ নিয়ে নিলাম, যেহেতু আমাদের বলে দিয়েছে যে দুটি ত্রিভুজাকৃতির তল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে দুটি ত্রিভুজ। এখন আমরা যদি এগুলোকে জয়েন্ট করে দেই, একটার সাথে একটাকে ব্লক করে দেই, তাহলে আমরা এই ধরনের একটা আকৃতি পেয়ে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমরা কিন্তু শুরুতেই দুটি ত্রিভুজাকৃতির তল কিন্তু পেয়ে গেলাম। এখন এই যে আয়তক্ষেত্রিক তল, এবার আয়তক্ষেত্রিক খেয়াল করুন, একটা আয়তক্ষেত্রিক তল আমরা পেয়ে গেলাম, দুইটি আয়তক্ষেত্রিক তল পেয়ে গেলাম, আর হচ্ছে তিনটি আয়তক্ষেত্রিক। আমি আরেকবার পিছনে ব্যাক করছি, খেয়াল করুন যে আয়তক্ষেত্রিক তলটা বোঝানোর জন্য এই একটি আয়তক্ষেত্রিক তল, দুটি আয়তক্ষেত্রিক তল আর তিনটি আয়তক্ষেত্রিক তল। আর প্রথমে আমরা দেখে আসলাম যে দুইটি ত্রিভুজাকৃতির তল। তাহলে খেয়াল করুন তো আবার যে প্রিজমে তিনটি আয়তক্ষেত্রিক তল আর হচ্ছে দুইটি ত্রিভুজাকৃতির তল থাকে। আশা করি এই চিত্রটা যদি বুঝতে পারেন প্রিজমে কয়টি আয়তক্ষেত্রিক তল থাকে এবং কয়টি ত্রিভুজাকৃতির তল থাকে, এই ধারণা আজকের পর থেকে আপনাদের আর কনফিউশন লাগবে না। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রিজমে আলোর বিচ্ছুরণ। খেয়াল করুন যে বলা হয়েছে সূর্যের সাদা আলো যদি কোনো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যায় তা 7টি রঙে বিশ্লিষ্ট হয়। তাহলে কয়টি রঙে বিশ্লিষ্ট হয়? কয়টি? 7টি রঙে বিশ্লিষ্ট হয়। কখন? যদি সূর্যের সাদা আলো কোনো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তা 7টি রঙে বিশ্লিষ্ট হয়। খেয়াল করুন, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যেটি একটি প্রিজম, কাঁচের প্রিজম। এখন আমরা ধরে নিলাম যে সাদা লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ধরে নিলাম আমরা সূর্যের আলো। তাহলে এই সূর্য আলোটা প্রিজমের মধ্য দিয়ে যখন যাচ্ছে, পরবর্তীতে খেয়াল করুন এইখানে তারা 7টি রঙে বিশ্লিষ্ট হচ্ছে। তাহলে এটি হচ্ছে যে প্রিজমের যে কাচের মধ্য দিয়ে যাওয়ার সময় যে 7টি রঙে বিশ্লিষ্ট হয়। তাহলে খেয়াল করুন যে সূর্যের সাদা আলো কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় 7টি রঙে বিশ্লিষ্ট হয়। এখন খেয়াল করুন যে বিচ্ছুরণ কাকে বলে। আমরা দেখে আসলাম এখানে কয়টি রঙে বিশ্লিষ্ট হচ্ছে? 7টি রঙে বিশ্লিষ্ট হচ্ছে। তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলো কি হবে? প্রতিসরণ। কারণ প্রতিসরণ হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যে তির্যকভাবে দিক পরিবর্তন করার যে ঘটনা তাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে সাদা রঙের আলো 7টি মূল রঙের আলোতে যে বিশ্লিষ্ট হয়, এই বিশ্লিষ্ট হওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আর এই যে 7টি বর্ণের এই বিশ্লেষণ, এটিকে প্রথমে বিজ্ঞানী নিউটন বর্ণালী আখ্যা দেন। তাহলে এই সাদা রঙের যে বিশ্লিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, এটিকে বর্ণালী কে আখ্যা দেন? সেটিকে স্যার আইজ্যাক নিউটন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, বিজ্ঞানী নিউটন কি আখ্যা দেন? বর্ণালী নামে আখ্যা দেন। এখন খেয়াল করুন যে 1966 সালে স্যার আইজ্যাক নিউটন পরীক্ষার মাধ্যমে যে আলোর বিচ্ছুরণ এটি আবিষ্কার করেন। তাহলে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে? স্যার আইজ্যাক নিউটন। কত সালে আবিষ্কার করেন? 1966 সালে। স্যার আইজ্যাক নিউটন 1966 সালে কি আবিষ্কার করেন? আলোর যে বিচ্ছুরণ প্রক্রিয়াটি, এই বিচ্ছুরণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন। আর যে বর্ণালীতে যে বিশ্লিষ্ট হয় কয়টি বর্ণের আলোতে? 7টি বর্ণের। যখন সূর্যের যে সাদা আলোটা এসে পতিত হয় তখন তার 7টি বর্ণের আলোতে কি হয়? বিশ্লিষ্ট হয়। আর এই বর্ণগুলো হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর এদেরকে সংক্ষেপে আমরা জানি বে-নি-আ সহ কলা। এগুলোর ইংরেজি নামটি আপনাদের একটু জেনে রাখতে হবে। যেমন বেগুনি ভায়োলেট, নীল হচ্ছে ইন্ডিগো, আসমানি হচ্ছে ব্লু, সবুজ হচ্ছে গ্রিন, হলুদ হচ্ছে ইয়েলো, কমলা অরেঞ্জ, লাল হচ্ছে রেড। তাহলে এই যে এগুলো হচ্ছে 7টি বর্ণে যে বিশ্লিষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে তার ক্রম। সংক্ষেপ আপনারা মনে রাখতে পারেন বে-নি-আ সহ কলা। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ণালী।
খেয়াল করুন বর্ণালী কাকে বলে। যে প্রিজম থেকে আমরা দেখে আসলাম যে প্রিজম, এই প্রিজম থেকে যদি নির্গত আলোক রশ্মিগুলো কোনো একটা পিছনে পর্দায় ফেলা হয়, তখন এই যে পর্দায় ফেলা হলে যে ৭টি বর্ণ আমরা দেখতে পেলাম প্রিজম থেকে প্রতিসরণের পর ৭টি যে বর্ণ দেখা যায়, এই ৭টি বর্ণকে যদি একটা পর্দায় ফেলা হয়, তখন তা ৭টি রঙের পট্টি দেখা যায়। কয়টি রঙের? যে ৭টি রঙের পট্টি দেখা যায়। আলোর এই রঙিন পট্টিকে বলা হয় বর্ণালী। আরেকবার খেয়াল করুন যে প্রিজম থেকে নির্গত রশ্মিগুলোর যদি কোনো পর্দার উপর ফেলা হয়, তাহলে পর্দার ৭টি রঙের যে পট্টি দেখা যায়, এই পট্টিগুলোকে বলা হয় বর্ণালী। আর বর্ণালীর যে প্রান্তবিন্দু মানে প্রান্তদ্বয়ের যে বর্ণগুলো সেগুলো হচ্ছে বেগুনি এবং লাল। তাহলে বর্ণালীর প্রান্তদ্বয়ের যে বর্ণ সেগুলো হচ্ছে বেগুনি এবং লাল। আর বর্ণালীতে কোন আলোর বিচ্যুতি বেশি এবং কোন আলোর বিচ্যুতি কম? খেয়াল করুন বর্ণালীতে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি বেশি। মনে রাখতে পারেন যে বেগুনি লিখতেও কিন্তু ব একার দিয়ে শুরু হয়, আর বেশি লিখতেও কিন্তু ব একার দিয়ে শুরু হয়। তাহলে বেশির সাথে বেগুনি মিল রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। আসলে কোনো ট্রিক্স না, আপনি যেভাবে বুঝতে পারেন সেভাবে আপনি মাথায় রাখতে পারেন। আর বর্ণালীতে বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে কি বেশি, আর কম হচ্ছে যে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম। তাহলে আমরা দেখতে পেলাম বর্ণালীতে বিচ্যুতি বেশি হচ্ছে বেগুনি, আর হচ্ছে লাল বর্ণের আলোর বিচ্যুতি কম। খেয়াল করুন যে হলুদ আলোর যে বিচ্যুতি, এই হলুদ আলোর বিচ্যুতি আপনার লাল ও বেগুনি এর মাঝামাঝি বলে এই বিচ্যুতিকে বলা হয় গড় বিচ্যুতি। তাহলে খেয়াল করুন যে হলুদ আলোর বিচ্যুতি কোন বর্ণের? লাল ও বেগুনি আলোর যে মাঝামাঝি হওয়ার কারণে এই বিচ্যুতিকে বলা হয় গড় বিচ্যুতি। আর যেহেতু মধ্যবর্তী স্থানে অবস্থিত, কার লাল ও বেগুনির মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেজন্যই হলুদ রশ্মিকে বলা হয় কি রশ্মি? মধ্য রশ্মি। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে কোন রশ্মিকে বা কোন আলোকে বলা হয় মধ্য রশ্মি, তাহলে আপনি সহজে অ্যান্সার করে ফেলতে পারবেন যে হলুদ রশ্মিকে বলা হয় মধ্য রশ্মি। এখন খেয়াল করুন যে নিউটন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে কি প্রমাণ করেন? সূর্যের সাদা আলো প্রকৃতি কেমন? সূর্যের সাদা আলোর প্রকৃতি হচ্ছে যৌগিক এবং এই সাদা আলো ৭টি মূল রঙের সমষ্টি। এই বিষয়টি প্রমাণ করেন বিজ্ঞানী কে? নিউটন। তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন সূর্যের আলোর প্রকৃতি কেমন? সূর্যের আলোর প্রকৃতি হচ্ছে যৌগিক। সূর্যের আলোর প্রকৃতি হচ্ছে যৌগিক। আর এই সাদা আলো ৭টি মূল রঙের আলোর কি সমষ্টি। যে আমরা সাদা আলো দেখতে পাচ্ছি, এটি ৭টি মূল রঙের আলোর সমষ্টি। ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে সবকটি বর্ণের আলোক রশ্মি একই দ্রুতিতে চলে। তাহলে কি দেখতে পেলাম? যে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে সবকটি বর্ণের আলোক রশ্মি একই দ্রুতিতে চলে, কিন্তু অন্য যে কোনো মাধ্যমে এক বর্ণের প্রকৃতি এক এক রকমের হয়। তাহলে ভ্যাকুয়ামে সবকিছু কিন্তু একই রকমের। যে আপনি যেগুলো বলেন সব কয়টি বর্ণের যে আলোক রশ্মি আছে তা একই দ্রুতিতে চলবে, কিন্তু অন্য যে কোনো যদি মাধ্যম হয় তখন এক বর্ণের আলোক প্রকৃতি এক এক রকমেরই হয়। আর কাঁচের মধ্য দিয়ে লাল রঙের আলোর প্রকৃতি বেগুনি আলোর দ্রুতির প্রায় কত গুণ বেশি? 1.8 গুণ বেশি। খেয়াল করুন যে কাঁচের মধ্য দিয়ে লাল রঙের আলোর প্রকৃতি বেগুনি রঙের আলোর দ্রুতির প্রায় কত গুণ? 1.8 গুণ কি বেশি না কম? বেশি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলোর বিক্ষেপণ। খেয়াল করুন আলোর বিক্ষেপণ কি? যে আলোর তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়লে আলোর তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, আর এটি হচ্ছে আলোর বিক্ষেপণ। আর আলোর বিক্ষেপণ নির্ভর করে কিসের উপর? আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর। খেয়াল করুন, খুব গুরুত্ব দিয়ে আপনাদের এই লাইনটি কিন্তু খেয়াল করতে হবে, কারণ এটি রিলেটেডই কিন্তু পরবর্তীতে যে পড়াগুলো আসবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পড়তে হবে। তাহলে আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তাহলে খেয়াল করুন যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ কি হবে? তত বেশি হবে, এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হবে। কারণ একটির সম্পর্ক আরেকটির সাথে কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটির মান বৃদ্ধি পেলে অপর আরেকটির মান হ্রাস পাবে। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তার বিক্ষেপণ কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তার বিক্ষেপণ কি হবে? সবচেয়ে বেশি। তাহলে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম? যদি কোশ্চেন আসে যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম,
তাহলে যে বিক্ষেপণ কি হবে, তার বিক্ষেপণ হবে বেশি। দেখুন যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? বেশি। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর এই জন্য তার বিক্ষেপণ কেমন হবে? তার বিক্ষেপণ সবচেয়ে কম হবে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে তার বিক্ষেপণ সবচেয়ে কি হবে? কম হবে। আর লাল আলোর যেহেতু আমরা দেখে আসলাম যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে লাল আলো অনেক দূর থেকে কিন্তু কি হয়? দেখা যায়। কারণ কি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর যেহেতু অনেক দূর থেকে দেখা যায় বেশি, আমরা জানি বিপদ সংকেতের চিহ্ন স্বরূপ কাকে ব্যবহার করা হয়? এই যে লাল কাপড় বা লাল যে বর্ণগুলো আছে, সেই লাল বর্ণকে কিন্তু বিপদ সংকেতের জন্য ব্যবহার করা হয়। বিপদ সংকেতের জন্য লাল আলোকে ব্যবহার করা হয়, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে লাল আলো অনেক দূর থেকে কি হয়? দৃষ্টিগোচর হয়। আর এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বিদায় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, খেয়াল করুন যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যকে কেমন দেখায়? লাল দেখায়। কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যে সূর্যকে কেমন দেখায়? লাল দেখায়। সূর্যকে লাল দেখায়। আর আমাদের দর্শন ক্ষমতা মধ্যবর্তী আলোতে, অর্থাৎ মধ্যবর্তী আলো কোনগুলো ছিল? মধ্যবর্তী আলো ছিল হলুদ এবং সবুজ। এই মধ্যবর্তী আলোতে, অর্থাৎ হলুদ এবং সবুজ আলোতে আমাদের দর্শন ক্ষমতা সবচেয়ে বেশি, আর লাল আলোতে হচ্ছে সবচেয়ে কম। এখন যদি কোশ্চেন আসে যে আমাদের দর্শন ক্ষমতা কোন আলোতে সবচেয়ে বেশি, আপনি সহজে উত্তর করে দিবেন যে হলুদ এবং সবুজ। আর কোন আলোতে সবচেয়ে কম? লাল আলোতে আমাদের দর্শন ক্ষমতা সবচেয়ে কম। তো এটি ছিল যে আমার আলোর যে বিক্ষেপণ সম্পর্কিত বিভিন্ন তথ্য। আশা করি যে বিক্ষেপণ সম্পর্কিত তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখতে পাচ্ছেন যে রংধনু। তো চলুন আগে আমরা একটি রংধনুর চিত্র একটু দেখে আসি। এটি হচ্ছে রংধনু একটা চিত্র, যে আমরা সকলেই মোটামুটিভাবে দৃষ্টিগোচর করেছি যে রংধনুর যে চিত্রটা। তো দেখি আমরা রংধনু থেকে কি কি ধরনের তথ্য আছে বা রংধনু কি। খেয়াল করুন, রংধনু হচ্ছে একটি অলৌকিক ঘটনা। যখন খেয়াল করবেন এক পশলা যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি হওয়ার পরে যখন আবার সূর্য ওঠে, বৃষ্টি হওয়ার পর যখন আবার কি সূর্য ওঠে, তখন সূর্যের বিপরীত আকাশে যে উজ্জ্বল বর্ণের একটা অর্ধবৃত্ত, আমরা যে চিত্রটা দেখে আসলাম এটা কিন্তু পুরো বৃত্ত না, এটা হচ্ছিল অর্ধবৃত্ত। তাহলে সূর্যের কোন দিকে? বিপরীত আকাশে যে উজ্জ্বল বর্ণের একটা অর্ধবৃত্ত দেখা যায়, তাকে বলা হচ্ছে রংধনু, আর তার অপর এক নাম হচ্ছে রামধনু। তাহলে রংধনুর অপর এক নাম কি? রামধনু। এখন খেয়াল করুন যে সূর্যের কোন দিকে? সূর্যের বিপরীত আকাশে। আবার যে রংধনু যে সবসময় উঠবে তাও না, কখনো কখনো যে সূর্যের বিপরীত আকাশে। আর যে রংধনু সৃষ্টির কারণ বা উৎপত্তির কারণ কি? কারণ হচ্ছে বৃষ্টির পানির কণায় সূর্যের প্রতিফলন এবং প্রতিসরণ। এখানে কিন্তু দুই ধরনের ঘটনাই ঘটে, যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এই দুই ধরনের ঘটনা থেকে রংধনু বা রামধনুর উৎপত্তি। বৃষ্টির পানির কণায় সূর্যের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে রামধনু বা রংধনুর উৎপত্তি। রংধনুতে কয়টি রং বিদ্যমান? খেয়াল করুন, আমরা জানি রংধনুর 7 রং, সোজা কথা। তাহলে রংধনুতে 7টি রং বিদ্যমান, আর যেটাকে আপনারা সহজে মাথায় রাখতে পারেন বে-নি-আ সহ কলা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। আর যে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের ন্যায় কাজ করে? যে পানি পড়ছে ওই পানির কণাগুলো কিসের ন্যায় কাজ করে? পানির কণাগুলো প্রিজমের ন্যায় কাজ করে। সহজে উত্তর দিয়ে দিবেন যে পানির কণা প্রিজমের ন্যায় কাজ করে। খেয়াল করুন, আমরা প্রথমে বলে আসছিলাম যে রংধনু সূর্যের বিপরীত আকাশে সৃষ্টি হয়। যখন এক পশলা বৃষ্টি হয়, তখন যখন সূর্য ওঠে, তখন সূর্য যেদিকে ওঠে তার বিপরীত আকাশে রংধনু দেখা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের বিপরীত আকাশে বা সূর্যের বিপরীত দিকে রংধনু সৃষ্টি হয়। তাই এখন সকালবেলা কোন দিকে সূর্য ওঠে? সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে। তাহলে রংধনু কোন দিকে দেখা যাবে? পশ্চিম আকাশে। আর বিকেলবেলা সূর্য অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে বিকালবেলা পূর্ব আকাশে রংধনু সৃষ্টি হবে। অর্থাৎ সূর্য যেদিকে উঠবে তার বিপরীত আকাশে রংধনু সৃষ্টি হবে। খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা খেয়াল করতে হবে। প্রশ্ন কিন্তু এখান থেকে একটু ঘুরিয়ে দেয়। আপনার যেভাবে পড়েন এইভাবে না দিয়ে প্রশ্ন কিন্তু একটু মডিফাই করে দেয়। কিন্তু আপনাকে জানতে হবে ব্যাপারটা আসলে কি। অর্থাৎ সূর্য যেদিকে ওঠে তার বিপরীত দিকে আপনাকে উত্তর করতে হবে। এখন খেয়াল করুন যে রংধনুর হলুদ রঙের যে পাশের দুটি রং, এই পাশের দুটি রং কি কি?
পাশের দুটি রং হচ্ছে সবুজ আর হচ্ছে কমলা। এখন আপনি কি এটি মুখস্থ করবেন? আপনারা অবশ্যই এটি মুখস্থই করেন। এই জিনিসগুলো একদম মুখস্থের কিছুই না। আমরা জানি যে রংধনু হচ্ছে ৭ টি রং আর তা হচ্ছে বেনিয়া সহকলা। আপনি লিখে ফেলুন যে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। আমরা জানি এই ৭ টি রং হচ্ছে যে রংধনুতে বিদ্যমান। তাহলে আমাকে বলল যে হলুদ রঙের, আমরা হলুদ খুঁজে বের করি যে হলুদ রঙের পাশের দুটি রং বলল। তাহলে পাশের দুটি রং, প্রথমে বাম পাশের রং হচ্ছে কি সবুজ আর পরবর্তী ডান পাশের রং হচ্ছে কমলা। তাহলে সোজাভাবে আমরা মাথায় রাখতে পারি যে রংধনুর হলুদ রঙের পাশের দুটি রং হচ্ছে সবুজ আর হচ্ছে কমলা। এখন যে রংধনুর ৭ টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? যদি বলে মধ্যম রং, আপনারা ২ পাশ থেকে কাউন্ট করে দেন। কাউন্ট করে যে মাঝামাঝি অবস্থানে আছে তাকে বলা হয় মধ্যম রং। তাহলে মধ্যম রং কোনটি হবে? সোজা কথা সবুজ হবে। কাউন্ট করলে ২ পাশ থেকে যেটা মাঝে পড়ে সেটি হচ্ছে মধ্যম রং। আর যে লাল বর্ণের আলোর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে প্রায় ১৩৮ ডিগ্রি। কোন বর্ণের আলোর? লাল বর্ণের আলোর। আর বেগুনি বর্ণের যে রশ্মির হচ্ছে সেটি 140 ডিগ্রি। বেগুনি বর্ণের হচ্ছে ১৪০ ডিগ্রি আর লাল বর্ণের আলোর হচ্ছে ১৩৮ ডিগ্রি। এটি ছিল আমার যে রংধনু সম্পর্কিত যে বিভিন্ন তথ্য। আশা করি এই রংধনু সূর্যের কোন দিকে ওঠে এই সম্পর্কিত যে তথ্যগুলো এগুলা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, বা যে পাশের রং কি, মধ্যরশ্মি কোনটিকে বলা হয়।